2 বছর আগে শক্তিমানের অ্যানাউন্সমেন্ট হয়েছিল। আমি তখনও কোনো রকম ভিডিও করিনি, কারণ আমি তখনই জানতাম যে শক্তিমানের কোনো সিনেমা যতই আলোচনা হোক না কেন কোনোদিন আসবে না। এই ভিডিওটার মধ্যে খুব দুঃখের কতগুলো জিনিস নিয়ে কথাবার্তা বলবো, আর শক্তিমান নিয়েও অনেক কথাবার্তা হবে। তোমরা পিজে এক্সপ্লেনকে তো অনেকেই তো ফলো তো করবে। পিজে এক্সপ্লেন শক্তিমানকে নিয়ে, মুকেশ খান্নাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে। ভিডিওটা খুব স্যাডেনিং অ্যাকচুয়ালি। আমি মুকেশ খান্নার কিছু ক্লিপিংস, ঠিক আছে, শক্তিমানের যে অভিনেতা, ওনার কিছু ক্লিপিংস আমি ফেসবুকে দেখেছি। কলকির সময় উনি বলেছিলেন যে এইসব সিনেমা বিহারিরা বুঝবে না, এবং ওনার বিভিন্ন রকম বক্তব্য নিয়ে অনলাইনে ট্রোল, মিম, রিপ্লাই, প্রচুর ক্রিটিসিজম হয়েছে। আমি কোনোদিন এই টপিকটা নিয়ে কোনোদিন কথাই বলিনি, বিকজ শক্তিমান হচ্ছে গিয়ে, দেখো, ছোটবেলাতে আমি প্রথম ব্যাটম্যানকে চিনেছি, ব্যাটম্যানের পরেই আমি শক্তিমানকে চিনেছি। আর শক্তিমানের ক্রেজ এমন ছিল আমার মাথাতে, আমি কিন্তু সুপারম্যান থেকে শক্তিমান ঝাপা, কিন্তু সুপারম্যানের আগে আমি শক্তিমানকে চিনেছি। সুপারম্যানকে আমি ব্যাটম্যানের বইতে আমি দেখতাম সুপারম্যানের ছবি, কিন্তু সুপারম্যানের কমিক্স কোনোদিন আমি ওই সময় তখন পড়িনি। আমার সুপারম্যানকে খুব একটা ইন্টারেস্টিং লাগতো না, ঠিক আছে। সুপারম্যান পড়া শুরু করেছি অনেক পরে। অ্যাকচুয়ালি ম্যান অফ স্টিলের পর থেকে আমার সুপারম্যান নিয়ে আগ্রহ কিন্তু তৈরি হয়েছে। ইভেন কি সুপারম্যানের প্রথম যে সিনেমাগুলো, ক্রিস্টোফার রিভের যে ফিল্মগুলো, তার মধ্যে সুপারম্যান 2 বাদ দিয়ে কোনো সিনেমাই আমার দেখা কিন্তু নেই। প্রথম সুপারম্যানের ফিল্মটাও আমি দেখিনি। আমি সুপারম্যানকে ছোট করছি না, আমি সুপারম্যানকে ভালোবাসি। ইট ইজ জাস্ট দ্যাট সুপারম্যান আমার মানে আইডিওলজি করার মতো কেউ নয়, ঠিক আছে। যেটা আমি ব্যাটম্যানকে করি, যেটা অ্যাবসলিউটলি অপোজিট, ঠিক আছে। তো দেখো না, এই সুপারম্যানের এই দুটো কমিক্স, এই বাংলা এই দুটো কমিক্স, এই কমিক্স দুটো আমার কাছে আছে। কিন্তু সুপারম্যানের আগে আমি চিন্তা হচ্ছে কি শক্তিমানকে। পরে আমি বুঝতে পেরেছি সুপারম্যান আর শক্তিমানের কি কি কানেকশন রয়েছে। তো এই হচ্ছে যে আমার কাছে শক্তিমানের প্রায় 20-25টা মতো বই, বাট তার মধ্যে আমি 13-14টাই আমি পেয়েছি, ঠিক আছে। আরও আছে, প্রচুর খুঁজলে পর পাওয়া যাবে। আর এই বইগুলো সেই ছোটবেলা থেকে আমার কাছে রয়ে গেছে। এগুলো আমি কোনোদিন, আমি মরে গেলেও হয়তো কাউকে আমি দিয়ে যেতে পারবো না। লাইব্রেরিতে আমি দিয়ে যেতে বলেছি, বাট সেই লাইব্রেরিও এখন বন্ধ হয়ে গেছে। যাই হোক, তো শক্তিমানের এই কমিক্সের বইগুলো আমার কাছে রয়েছে, এবং শক্তিমান আমার কাছে পিওর ইমোশন। রবিবার দিন বেলা 12টার সময় শক্তিমান আসতো, তো ওই শক্তিমান দেখার নেশার জন্যই আমাদের টিভি কিন্তু আউট করে দেওয়া হয়েছিল। তো শক্তিমানের বোধহয় একটা সেশন আমি বোধহয় দেখতে পেরেছিলাম। আমার শক্তিমান নিয়ে অবসেশন এই লেভেলে ছিল, শক্তিমান আর ব্যাটম্যান নিয়ে, যে রবিবার দিন আমার বাবার অফিসের পিকনিক, সবাই সেখানে যাবে। মায়ের নাচের স্কুলের পিকনিক, সেখানে মা আর বোন যাবে, বাবা এদিকে যাবে, আমি কোথাও যাব না, কারণ শক্তিমান আছে। বাবা ওই জন্যই টিভির লাইন ছোটবেলাতে কাটিয়ে দিয়েছিল। কিন্তু ছোটবেলাতে কাটিয়ে দিয়ে কি হবে ভাই? ভালোবাসার সম্পর্ক ভাই, কিছু সম্পর্কে লজিক থাকে না, পিওর ম্যাজিক থাকে। যাই হোক, নাও দ্য থিং ইজ যে সেই শক্তিমান দেখে আমার ডিসকন্টিনিউ হয়ে গেছিল। অ্যামাজন প্রাইমে শক্তিমানের সমস্ত সিজনগুলো কিন্তু রয়েছে। আমি প্রায় 2.5-3 মাস বাইরে যে ছিলাম, তখন আমি শক্তিমানের 2টো সেশন আমি বসে বসে পুরো কমপ্লিট করি। এবং শক্তিমানের যে ইন্ট্রো সং যেটা ছিল, শক্তি শক্তি শক্তিমান, ওই যে ইন্ট্রো সংটা, জাস্টিস লিগের ইন্ট্রো সং, এক্সম্যান ইভলিউশন যে কার্টুনটা হতো, ওটার ইন্ট্রো সং, আর শক্তিমানের ইন্ট্রো সং, এই ইন্ট্রো সং গুলো আমি এখনো ইউটিউবে সার্চ করে করে আমি শুনি। শক্তিমানের যে সংটা, সেটার মধ্যে যে লেভেলের এনার্জি রয়েছে না, জাস্ট ইম্পসিবল একটা এনার্জি রয়েছে। নাও মুকেশ খান্নার একটা স্যাড ব্যাপার আছে। শক্তিমান ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি এটা মুকেশ খান্না না, এই যে পুরো ডিলেমা বা এই যে স্যাড অ্যাঙ্গেলটা, এটা মুকেশ খান্না বাদ দিয়ে আরেকটা লোকের রয়েছে, মাইকেল কিটনের ব্যাটম্যান। মাইকেল কিটন ব্যাটম্যান ক্যারেক্টারটাকে নিয়ে এতই অবসেসড, এবং সে নিজেকে ব্যাটম্যান মনে করত, সেই জন্য সে অন্য কোনো ব্যাটম্যানের পারফরমেন্স কোনোদিন দেখেনি। ইভেন কি তার ওই পুরো ডাইলেমাটা নিয়ে না বার্ডম্যান বলে একটা সিনেমা তৈরি হয়েছে, যেখানে দেখানো হচ্ছে যে একটা ক্যারেক্টার, একজন অ্যাক্টার তার ওই ক্যারেক্টার নিয়ে পুরোপুরি অবসেসড। আর একটা খুব স্যাড একটা জিনিস আছে, যে বার্ডম্যানের জন্য মাইকেল কিটন এক্সপেক্ট করেছিল যে সে অস্কার পাবে। অস্কার না কিছুটা অ্যাওয়ার্ডটা তার পাওয়ার কথা ছিল, সে জাস্ট রেডি ছিল যে তার নামে অ্যানাউন্স করা হবে, বাট তার নামে অ্যানাউন্স করা হয় না। আমি ফেসবুকে দেখেছিলাম ভিডিওটা, খুব খারাপ লেগেছিল। আজকে যখন ইভেন কি মাইকেল কিটনের এরকম একটা ক্লিপিংস আছে, ও কোন একটা ইউনিভার্সিটিতে গিয়ে স্পিচ দিচ্ছে এবং বলছে যে আমি তোমাদেরকে 2টো শব্দ ছেড়ে যেতে চাই, যেই 2টো শব্দ তোমরা চিরকাল মনে রাখবে, দ্যাট ইজ আই অ্যাম ব্যাটম্যান। তো ইট ইজ কাইন্ড অফ স্যাড, একজন অ্যাক্টার একটা ক্যারেক্টারের সাথে এমন ভাবে তার বন্ডিং হয়ে যাচ্ছে যে সে ওই ক্যারেক্টার থেকে সে কখনো বেরোতে পারছে না।
আর এই অবসেশনটা না আমি খুব ভালো করে ফিল করতে পারি। আমার কাছে যেরকম এই বইগুলো, আমার এই সমস্ত বই, কমিক্সের বই, এগুলো কাইন্ড অফ অবসেশনের মতনই। আমি লাইফে অনেক জিনিস লেট গো করতে পারি, এগুলো আমি লেট গো করতে পারবো না, বিকজ দে আর অ্যাকচুয়ালি মি। আমার পুরো রুট, আমার পুরো শিকড়টাই এইখানে অ্যাকচুয়ালি গাঁথা রয়েছে। মুকেশ খান্না যে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তাগুলো বলে, বা এই যে শক্তিমান নিয়ে সে কাউকেই শক্তিমান হিসেবে অ্যাকসেপ্ট করতে পারেনি, এবং তার রিসেন্ট একটা ইন্টারভিউ খুব ভাইরাল হয়েছে যেখানে সে পুরো শক্তিমানের গেট আপ পরে এসে বলছে যে সে শক্তিমান হিসাবেই সে আবার ফেরত আসবে। এই পুরো জিনিসটাই না খুব স্যাড। অনেকে বলবে যে এটা একটা ডেসপারেট ক্যাশ গ্র্যাব, যেটা পিজে যেটা ভয় পাচ্ছে, যেটা পিজে মুখ ফুটে পুরোপুরি বলতে পারছে না, বোঝানোর চেষ্টা করছে। আমার মনে হয় এটা ডেসপারেট ক্যাশ গ্র্যাবের থেকেও বা নস্টালজিয়া ভাঙে খাওয়ার থেকেও মুকেশ খান্না কিন্তু শক্তিমান বাদ দিয়ে উনি আরিয়ান ম্যান বা এরকম কিছু, আরিয়া ম্যান বলে আরেকটা সিরিজ করার চেষ্টা করেছিল ওই সময়, সেটা কিন্তু একদম চলেনি। ইভেন কি মুকেশ খান্না কিন্তু কোনো দিনই সেইভাবে আর উঠে দাঁড়াতে পারেনি। শক্তিমানের চরিত্র বাদ দিয়ে উনি কিন্তু বলিউডে যে কোনো একটা কিছু করে বা কোনো কিছু, সেটা কিন্তু উনি কোনোদিন আর কিন্তু করতে পারেননি। উনি আরো কিছু সিরিয়ালে হয়তো করেছেন, ওকে, কি এবার ওই যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটাই উনি, ঠিক আছে। আর আজকে সেটার একটা বৃথা চেষ্টা ওই ক্যারেক্টারটাকে আঁকড়ে ধরে পড়ে থাকার। এখানে টাকার লোভ, ফেম, সেটার থেকেও আমার মনে হয় কি বলতো, যে সময়ের সঙ্গে সঙ্গে না কিছু জিনিসকে পেছনে ছেড়ে রেখে আসতে হয়। ওই ছেড়ে আসাটাই সৌন্দর্য, যে আমি আমার লিগ্যাসিটা কাউকে পাস করে দেবো, ব্যাটেন আমি কারোর হাতে তুলে দেবো, যেই লিগ্যাসিটা আমি ক্রিয়েট করেছি সেটা আমি কারোর হাতে দিয়ে যাবো। কিন্তু সেটা আমি দেবো কি করে যদি সেটার সাথে পুরোপুরি আটকে যদি থাকি। আমার এই শক্তিমান হিসেবে ওনার পুরো ইন্টারভিউটা আমি পুরোটা আমার দেখার সাহস আমার হয়নি। প্রথম কথা তো হচ্ছে গিয়ে যে ড্রেসটা ওনাকে আর ফিট করে না। ড্রেসটার মধ্যে একটা ভেলভেটি একটা ব্যাপার আছে যেটা খুবই চাইল্ডিশ। এই ড্রেস পরে যদি করে, তাহলে আমি সত্যি জানি না আজকের অডিয়েন্স, আজকের জেনজি অডিয়েন্স, 2024-এর মানুষ আর 1997-এর মানুষের মধ্যে হেল অ্যান্ড হেভেন পার্থক্য। আমি হয়তো 1997 সালে 3 বছর বয়সের ছিলাম, বা 2012-র পর থেকে আমার আর কোনো রকম ইভলিউশন হয়নি। আমি হয়তো এই নতুন যুগের মতো পুরোপুরি হয়ে যায়নি, কিন্তু আমার মতো অতীতে বেঁচে থাকা বা অতীত আঁকড়ে এখনো থাকা লোক কিন্তু কম আছে। সেই কারণেই শক্তিমান উনি যদি করেন তাহলে কিন্তু ভালো হবে না। আর শক্তিমানকে যদি প্রপার রেসপেক্ট দিয়ে করতে যদি হয়, তাহলে এখন যেই স্কেল বা যেই বাজেটের প্রয়োজন, সেই বাজেট উনি কোথা থেকে পাবেন আমার যথেষ্ট ডাউট আছে। তার থেকেও বড় কথা, 2 বছর আগে যে ডিলটা হচ্ছিল, রণবীর সিংকে আমারও পছন্দ নয়, কিন্তু রণবীর সিং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হি ইজ অ্যান অ্যাক্টার। সে হয়তো চরিত্রটা করলেও করতে পারত, সে এই যুগের মতো করে করত। হয়তো আমাদের মতো একদম ওজি নার্ড গিকদের হয়তো ভালো লাগতো না, কিন্তু ব্রডার অডিয়েন্স কিন্তু অ্যাকসেপ্ট করতো। মুকেশ খান্নাকে কতজন লোকে অ্যাকসেপ্ট করবে সেটা আমি সত্যি সত্যি জানি না, কিন্তু আমি হয়তো সেটা দেখবও না। আমি তো একটা টিজার ট্রেলার, একটা পোস্টার দেখলে পরেই বুঝে যাবো যে কোয়ালিটি কিরকম হতে চলেছে। আমি হয়তো দেখে যেইটুকুনি ভালো স্মৃতি আমার কাছে রয়েছে, সেই স্মৃতিকে আমি হয়তো মলিনতার আচরণ আমি কাটতে দিতে পারবো না। এই যে তোমাদেরকে বলি, কিছু কিছু সিনেমা আছে যেগুলো রিমেক হচ্ছে, আমি যদি অরিজিনালটা দেখে যদি থাকি, তাহলে রিমেকটা আমি আর দেখি না। আমার দরকার নেই জানার, ওটার যা টেস্ট আমার কাছে রয়েছে সেই টেস্ট আমি খারাপ করতে চাই না, ঠিক আছে। তো নাও দ্য থিং ইজ যে শক্তিমানে কতগুলো ভালো ভালো ভিলেন ছিল। জে মাথুর বলে একটা শহরের মেয়র ছিল, যার 2জন চেলা ছিল। এরা প্রত্যেকেই ভিলেন এবং প্রত্যেকের মধ্যেই সুপার পাওয়ার রয়েছে, প্রত্যেকেই দৈত্যে ট্রান্সফর্ম হতে পারে। তো 10 নম্বর না 8 নম্বর বইতে একটা ক্যালাকেলি আছে, দুর্দান্ত ছিল ক্যালাকেলিটা। তারপর অ্যাকুয়াম্যানের মতো জলের তলায় একটা রাজ্য মতো ছিল, সেখানে গিয়ে মারামারি আছে। কপালা বলে একটা সাধু বাবা টাইপের ভিলেন আছে, যার বুকের মধ্যে একটা ইয়ের মতো বসানো, কাইন্ড অফ আয়রন ম্যানের মতো, সেটা দেখে সে রে মারতে পারে। এবং শক্তিমানের যে গল্পগুলো, সেই গল্পগুলোর মধ্যে কিন্তু আদর্শ জিনিসটাকে কিন্তু খুব হাইলাইট করা হতো, কারণ এটা কাইন্ড অফ বাচ্চাদের জন্য। এই যে কপালা আর জে.কে মাথুর বলছিলাম, এই যে কপালা আর জে মাথুর বা জে.কে মাথুর, যাই হোক। নাও দ্য থিং ইজ, ডক্টর জ্যাকাল বলে একটা সায়েন্টিস্ট ভিলেন ছিল, যে পাওয়ার বলে চিৎকার করতো। ওকে, এই যে 10 নম্বর বইটা, 10 নম্বর বইটাতে কি মারামারি আছে ভাই লাস্টের দিকে, মানে জেকের লোকের সঙ্গে এই যে মারামারি শুরু হচ্ছে,
ঠিক আছে, ধুম ধাড়াক্কা মারামারি রয়েছে। এই লাথিগুলো, শক্তিমানের লাথিগুলো ছোটবেলায় দেখে কি মজাটাই না পেতাম ভাই। টিভি নিয়ে নিয়েছো কি হয়েছে ভাই, আমি কমিক্স পড়ে মজা পেয়ে যাচ্ছি। আমার বাবা মা আমাকে ছোট থেকে বড় করতে তাদের যা বেগ পেতে হয়েছে না। আর এই সমস্ত কমিক্স আমি কিনতাম টাকা জমিয়ে। কেউ দুর্গাপুজোর 100 টাকা দিল, জমবে। কোথাও যাচ্ছি, মা অটো ভাড়া দিয়েছে, জমবে। ক্লাস 6 থেকে আমি একা একা যাতায়াত করি, আগরপাড়া থেকে উল্টোডাঙ্গা যাই। অটো বাসের কোনো বালাই নেই, আমি হেঁটে মেরে দেবো। উল্টোডাঙ্গা স্টেশন থেকে বিডি অব্দি আমি হেঁটে চলে যাব, হেঁটে ফেরত চলে আসবো। হাঁটায় না কুলোলে, টাইম ম্যাচ করতে হলে দৌড়ে বেরিয়ে যাব, ঠিক আছে। এবং সেগুলো এই খাজানাগুলো কেনার জন্য। এই বইগুলো সাধারণ মানুষের কাছে লুচি ভাজা হয়ে যাওয়া কমিক্সের বই, যেটা একটু ভুলভাবে ধরলেই হয়তো ছিঁড়ে যাবে। আমি এই বইগুলোর প্রপার যত্নও হয়তো আমি করতে পারি না। এগুলো সব বক্সের মধ্যে থাকে রাখা। একটা তো একটু আগে আমার হাতে একটুখানি চির খেয়ে গেল। বাট দ্য থিং ইজ, এই যে লিগ্যাসিগুলো, এই লিগ্যাসিগুলোকে আর রিক্রিয়েট করা সম্ভব নয়। কোনো সময় নিজের অতীতকে প্রপার সম্মান দেওয়ার জন্য তাকে সম্মানের সঙ্গে যেতে দিতে হয় বা তাকে রেখে দিতে হয়, সেখানে আর হাত দিতে নেই। যেই জন্য আমরা বলি না যে ক্লাসিক ফিল্মের কখনো রিমেক করতে নেই। যেরকম শ্রীজিৎ মুখার্জি শুনছি 12 অ্যাংরি ম্যানের নাকি রিমেক বানাবে। আমি ভাই যা ধোবো না, 12 অ্যাংরি ম্যান আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা সিনেমা, ঠিক আছে। তো যাই হোক, দ্য থিং ইজ, দিস ইজ ভেরি স্যাড। আমি মুকেশ খান্নাকে নিয়ে কোনো বাজে কথা বলবো না, বাট এই মাইকেল কিটন আর তাকে, এদের দুজনকে দেখে আমার জাস্ট দুঃখ লাগে যে এরা এমন একটা জিনিস আঁকড়ে ধরে পড়ে রয়েছে যেটা একটা সময় তাদের ছিল, এবং ওটা হয়তো তাদেরই হয়তো হয়ে থাকবে, কিন্তু একটা সার্টেন সেকশন অডিয়েন্সের মনে, সবার জন্য নয়। যুগের সঙ্গে সঙ্গে নিজেকে ইভলভ করতে হয়। নিজের পাস্টের মধ্যে ডুবে বসে থাকলে পরে লাইফ একটা সময় গিয়ে থমকে দাঁড়ায়। এবার অনেকে বলবে, দাদা তোমার লাইফ কি থমকে দাঁড়িয়েছে? কিন্তু আমি জানি ভিডিওটা শেষ অব্দি হয়তো কেউ দেখেও নি, আর না আমার লাইফ থমকে দাঁড়ায়নি, কিন্তু আমার একটা বড় পোর্শন এখনো এইখানে আটকে আছে। আমি আমার লাইফস্টাইল ওই জন্য তো মানে নর্মাল 30 বছরের লোকেদের মতনই নয়। আমি সোশ্যালাইজিং করি না, পার্টিতে আমি যাই না। এই বোন ফোনের চক করে কোথাও যেতে ফেতে হয়, ঠিক আছে। তখন বোন জামাইবাবুর সঙ্গে কোথাও গেলাম ফেলাম, তাদের সাথে তো বছরে 2-3 বার হয় দেখা, বা বন্ধু বান্ধবের চক করে আমাকে হয় কোথাও যেতে। কিন্তু ছুটির দিন পেলে পরে আমি আমার এই কমিক্স আর সিনেমা নিয়ে চুপচাপ এই ঘরের মধ্যে মরার মতো পড়ে থাকি, ঠিক আছে। কাইন্ড অফ আমার সোনা বাবার মতো। যাই হোক, চলো টাটা বাই। প্লিজের ভিডিওটা দেখলাম, ভাবলাম শক্তিমান নিয়ে এবার কিছু একটুখানি বলি, তো এটুকুনি আমার বলার ছিল। চলো টাটা বাই, আবার জানা দেখা ভাই।